এই গল্পটা বিশ্বনাথ ও হরিহর নামের দুজন বন্ধুর, যারা শৈশব থেকেই খুব ভালো বন্ধু। সময়ের সাথে সাথে দুজনেই বড় হয়ে যায় এবং দুজনারই বিয়ে হয়ে যায়। বিশ্বনাথের স্ত্রীর নাম ছিল পারুল ও তাদের একটি ছোট্ট মেয়েও ছিল। বিশ্বনাথের স্ত্রী পারুল খুবই বুদ্ধিমতী ও ধৈর্যশীল ছিল। অন্যদিকে হরিহরের স্ত্রীর নাম ছিল রীনা। তাদেরও দুজন সুন্দর শিশু ছিল। বিশ্বনাথ ও হরিহর দুজনেই গ্রামের বড় ব্যবসায়ীদের বাড়িতে কাজ করত। তারা তাদের পরিশ্রমের টাকা দুজনাই নিজ নিজ স্ত্রীর হাতে তুলে দিত। কিন্তু কিছুদিন যাবৎ বিশ্বনাথের কোনো কাজ না থাকার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনভাবে আর কতদিন চলবে? আমাদের সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন। যে বাড়িতে যেটুকু সামান্য টাকা ছিল তা দিয়ে কোনো রকমের সপ্তাহের খরচ চলে গেল। কিন্তু এখন কি করব? এখন তো সেগুলোও শেষ হয়ে গেছে। তুমি কতদিন ধরে বাড়িতে বসে আছো? কেন কোনো কাজের সন্ধান করছো না? আরে আমি চেষ্টা তো করছি পারুল, তবুও আমি কোনো কাজ পাচ্ছি না। তো কি করব আমি? হ্যাঁ, তুমিই বলো। জানি, কিন্তু তুমি আরও চেষ্টা কেন করছো না? এখন আমাদের ঘরের অবস্থা এমন যে নুন আনতে পান্তা ফুরোই। এমন করে কিভাবে চলবে? হরিহর দাদাকে দেখো, সে তো প্রতিদিনই কাজে যায়, আর তুমি প্রতিদিন খালি হাতেই বাড়ি ফিরে আসো। তুমি হরিহর দাদার সাথে কথা বলে দেখো না, হয়তো সে তোমাকে কোনো না কোনো কাজ জুটিয়েই দেবে। হ্যাঁ পারুল, তুমি ঠিক বলেছ। এই কথাটা আগে আমার মাথায় কেন আসেনি? আমাকে হরিহর দাদার সাথে একবার কথা বলতেই হবে। তুমি কোনো চিন্তা করো না পারুল, আমি খুব তাড়াতাড়ি কোনো কাজ ঠিক খুঁজে নেব। পরের দিন সকালে বিশ্বনাথ হরিহরের বাড়িতে যায়। হরিহরের বাড়ির বাইরে পৌঁছে বিশ্বনাথ তাকে জোরে জোরে ডাক দেয়। হরিহরদা, ও হরিহরদা, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো না। আরে বিশ্বনাথ দাদা যে, কেমন আছো? ভালো আছি বৌদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা। এত সকাল সকাল এখানে কি ব্যাপারে? বৌদি, একটু হরিহর দাদাকে ডেকে দাও তো, তার সঙ্গে আমার জরুরি কথা আছে। ও তো এখন বাড়িতে নেই, মনে হয় জমিদার মশাইয়ের জমিতেই কাজকর্ম করছেন। আপনার যদি খুব জরুরি কাজ থাকে তাহলে ওখানে গিয়ে দেখা করে আসতে পারো। ঠিক আছে বৌদি। এই বলে বিশ্বনাথ জমির দিকে রওনা হয়। আরে হরিহর দাদা, তোমার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? যদি আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারো তাহলে অনেক ভালো হতো। দেখো বিশ্বনাথ, এই ব্যাপারে আমার কোনো বেশি জানা নেই, কিন্তু যদি চাও তাহলে আমার সাথে জমিদার মশাইয়ের কাছে গিয়ে কথা বলতে পারো। যদি তার প্রয়োজন হয় তবে তিনি নিশ্চয়ই রাখবে। ঠিক আছে হরিহরদা, আমি তো যে কোনোভাবে কাজ করতেই চাই। তুমি যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে দাদা, তাহলে কাল সকালেই দেখা হচ্ছে। আরে বিশ্বনাথ যে, এসে গেছো তুমি? চলো তাহলে জমিদার মশাইয়ের কাছে যাওয়া যাক। হ্যাঁ হরিহরদা, তার বাড়িতেই চলো, সেখানেই তার সঙ্গে কথা হবে। দুই বন্ধু মিলে জমিদার মশাইয়ের বাড়ির দিকে জঙ্গলের পথ দিয়ে চলতে থাকে। পথ বেশ লম্বা ছিল, হাঁটতে তাদের বেশ সময় কেটে গেল। এমন সময় হঠাৎ আকাশে প্রচণ্ড মেঘের গর্জনের শব্দ শোনা যায় এবং চোখের পলকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে হরিহর এবং বিশ্বনাথ জঙ্গলে একটি গাছের নিচে দাঁড়িয়ে যায়। হরিহরদা, খুব জোরে তো বৃষ্টি হচ্ছে। এত বেশি বৃষ্টির মতো এগিয়ে গেলে আমরা নিশ্চয়ই ভিজে যাব, আর তাতে অসুস্থ হয়ে পড়তে পারি। আমার মনে হয় কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করা উচিত। ঠিক তখনই বিশ্বনাথের নজর সামনের একটা ঝুপড়ির উপরে পড়ে এবং সে হরিহরকে দেখিয়ে বলে ওঠে, আরে হরিহরদা, ওদিকে দেখো, ওখানে একটা ঝুপড়ি আছে। চলো সেখানে গিয়ে কারো সাহায্য চাই। যতক্ষণ না এই বৃষ্টি থামে আমরা ততক্ষণ সেখানেই থাকবো। দুজনেই ঝুপড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বিশ্বনাথ বাইরে থেকে ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? থাকলে দয়া করে আমাদের একটু সাহায্য করুন। হ্যাঁ ছেলে, ভিতরে এসো। দুই বন্ধু ভিতরে আসে এবং তারা দেখে যে একজন বৃদ্ধ বাবা ভেতরে বসে আছে। বাবা, আমাদের একটু সাহায্যের দরকার। আমরা দুজনে বাজারের দিকে বের হচ্ছিলাম,
কিন্তু রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা এখানে আটকে গেলাম। কিছুক্ষণ আশ্রয় দরকার ছিল যতক্ষণ না বৃষ্টি বন্ধ হয়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা কিছুক্ষণের জন্য আপনার এই ঝুপড়িতে থাকতে চাই। বৃষ্টি থামলেই আমরা এখান থেকে চলে যাব বাবা। হ্যাঁ হ্যাঁ ছেলে, কেন না, এসো বসো। তোমরা যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো। দুজনেই চুপচাপ ভেতরে এসে বসে পড়ে। বৃদ্ধ বাবা তখনই সবজি রান্না করছিলেন। রান্না থেকে খুব ভালো সুগন্ধে আসছিল। খাবারের সুগন্ধ বরাবর তাদের দুজনার দৃষ্টি রান্নার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা দুজন এই ভেবে নিজেদের মন চেপে রাখলো যে বৃদ্ধ বাবা হয়তো অল্পই রান্না করেছেন, কিন্তু ভেতর ভেতর বৃদ্ধ বাবা সবই বুঝতে পারছিলেন। এসো বাবা, খাবার তৈরি হয়ে গেছে। আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবার খেয়ে নেবে। দুজনারই খিদে পেয়েছিল, কিন্তু তারা তাদের মনকে ভুলিয়ে বলে ওঠে, না বাবা, আপনি তো খুবই অল্প খাবার রান্না করেছেন। আমরা যদি সেটাও খেয়ে নিই তাহলে আপনি কি খাবেন বাবা? ছেলে, তুমি আমার চিন্তা করো না, এখানে আমাদের তিনজনের জন্যই পর্যাপ্ত খাবার আছে। এসো এবার খেয়ে নাও। বাবা, এই খাবার তো খুবই সুস্বাদু। এমন খাবার তো আমরা আগে কখনো খাইনি। বাবা, আপনি এত ঘন জঙ্গলে কেন থাকেন আর খাবারও নিজে বানাচ্ছেন? আপনার কি কোনো পরিবার নেই? ছেলে, আমারও এক সময় একটা ছোট্ট পরিবার ছিল, কিন্তু একবার আমার গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে এবং তার কবলে আমার পুরো পরিবারই চলে যায়। শুধু আমি বেঁচে আছি, আমার পুরো পরিবারই চলে গেছে। তাই আমি একাই এই জঙ্গলে থাকি, আমার আপন বলে কেউই নেই। বাবা, আপনি জঙ্গলে একা কিভাবে থাকেন? আপনার ভয় লাগে না? আরে ছেলে, এতে আবার ভয় কিসের? শুরুতে একটু একাকিত্ব লাগতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। বাবা, যদি আপনি চান তাহলে আপনি আমাদের বাড়িতে আমাদের সাথে থাকতে পারেন। আমি আমার স্ত্রী ও মেয়ের সাথে থাকি। আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। আপনি যদি আমাদের সাথে থাকার জন্য রাজি হয়ে যান তবে আমি অনেক খুশি হব। আপনার এই জঙ্গলে একা থাকার কোনো দরকার নেই, তাই আপনি আমাদের সাথে চলুন বাবা। না বাবা, আমি এখানেই ভালো আছি। এই জঙ্গলই আমার ঘর। এই শান্তিপূর্ণ পরিবেশেই থাকতে ভালো লাগে। কিন্তু তুমি আমার কথা ভেবেছো, আমার খুবই ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ঠিক আছে বাবা, এখন আমরা চললাম। বাবা, এখনো যদি আপনি চান তবে আমাদের সাথে যেতে পারেন। না বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এখানেই খুশি আছি। ঠিক আছে বাবা, এখন আমরা চললাম তাহলে। একটু দাঁড়াও ছেলে, তোমাদের দেখে খুবই ভালো মানুষ লাগছে, তাই আমি তোমাদের দুজনকে কিছু দিতে চাই। বৃদ্ধ বাবা তার ঘর থেকে একটি মাটির কলসি নিয়ে আসেন এবং সেই কলসিটি বিশ্বনাথ এবং হরিহরকে দেখিয়ে বলে ওঠে, ছেলে, এতে আমার সারা জীবনে জমানো পুঁজি আছে। এখন আর এটা আমার কোনো কাজেই লাগবে না। এই কলসিতে যা কিছু আছে তোমরা দুজন নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। কিন্তু বাবা, এতে কি আছে? ছেলে, তুমি নিজেই এটা খুলে দেখো না, এতে কি আছে। যখন তারা কলসির মুখ খুলে দেখে তখন তাতে প্রচুর সোনার মুদ্রা দেখতে পায়। এত সোনার মুদ্রা দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। এসব কি বাবা, এত সোনার মুদ্রা? ছেলে, এখন এগুলো আমার কোনো কাজেই লাগবে না। তোমরা দুজন খুব ভালো মনের মানুষ, তাই আমার তরফ থেকে তোমাদের জন্য এটা একটা উপহার। তোমার পোশাক দেখেই মনে হচ্ছে তোমরা খুব গরিব, আর তোমাদের এই মুদ্রাগুলোর খুব দরকার। তোমরা এগুলো রাখতে পারো, এর উপর তোমাদের দুজনের সমান অধিকার আছে। দুজন বৃদ্ধ বাবাকে ধন্যবাদ জানিয়ে তাদের গ্রামের দিকে রওনা হয়। আজ তারা ভীষণ খুশি ছিল। দুজনের হাতে যে ভাগ্য বদলানোর সোনার মুদ্রা জুটে গিয়েছিল। দুজন নিজে নিজে চিন্তায় ডুবেছিল। এই টাকায় আমি একটা সুন্দর বাড়ি তৈরি করব। আমি আমার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব এবং আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করব। টাকার অভাবে আমি তার একটিও শখ পূরণ করতে পারিনি। এখন আর আমার পরিবারকে দরিদ্রে বাস করতে হবে না। আর কিছু মুদ্রা আমি আশেপাশের গরিব মানুষদেরও দান করে দেব, যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। কত সোনার মুদ্রা আছে এই কলসিতে, এতে আমার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে। আমি আমার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। সারা গ্রামে কেউ আমার সমান হবে না। আমার বড় বাংলোতে অনেক চাকর বাকর থাকবে,
যারা আমার চারপাশে ঘুরবে। এত সোনা দিয়ে তো আমি সারা জীবন আরাম করে বসে খেতে পারবো। আমাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না। হরিহর এইসব কথা ভাবছিল, ঠিক তখনই বিশ্বনাথ মাঝপথে বলে ওঠে। হরিহরদা, বাড়িতে পৌঁছেই আমরা এই মুদ্রাগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। বিশ্বনাথের মুখ থেকে এই কথা শুনে হরিহরের একদমই ভালো লাগে না এবং সে মনে মনে ভাবে, এই মুদ্রাগুলো অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়া মানে আমার স্বপ্নও অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাওয়া। যাই হোক, আমি এই মুদ্রাগুলো বিশ্বনাথের সাথে কেন ভাগ করব? আমার তো পুরো মুদ্রাই দরকার। শেষ পর্যন্ত আমি এমন কি করব যাতে এই সব মুদ্রাগুলো আমার হয়ে যায়? বাড়িতে পৌঁছে গিয়ে তো এই বিশ্বনাথ অর্ধেক মুদ্রা নিয়ে নেবে। দুজনেই নিজ নিজ চিন্তায় এগিয়ে চলছিল। তারা একটি নদীর ওপর দিয়ে যাচ্ছিল। নদী দেখে হরিহরের মাথায় একটি খেয়াল আসে এবং সে কিছু না ভেবেই বিশ্বনাথকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। বিশ্বনাথ যখনই নদীতে পড়ে সে নিজেকে বাঁচানোর জন্য হরিহরকে অনুরোধ করে। হরিহরদা, আমি নদীতে পড়ে গেছি, আমাকে বাঁচাও। হরিহরদা, আমাকে বাঁচাও। বিশ্বনাথ, তুই পড়ে যাসনি, বরং আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি যাতে এই সোনার মুদ্রাগুলো তোমার সাথে ভাগ করতে না হয়। এখন এই সব মুদ্রা শুধুই আমার। এতটুকু বলে হরিহর চুপচাপ সেখান থেকে চলে যায় এবং বেচারা বিশ্বনাথ নদীতেই ডুবে যায়। রাতের বেলা হরিহর যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন সে দেখে বিশ্বনাথের স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়ে বিশ্বনাথের জন্য অপেক্ষা করছে। পারুল যখন হরিহরকে একা আসতে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করে, হরিহর দাদা, বিশ্বনাথ তো এখনো বাড়ি আসলো না, ও কোথায় রয়ে গেল? সেও তো আপনার সঙ্গেই গিয়েছিল, তাই না? হরিহর সব কথা গোপনে রেখে বলে উঠল, হ্যাঁ বোন, আমরা দুজনে একসাথেই গিয়েছিলাম। আমি জমিদার মশাইয়ের সঙ্গে বিশ্বনাথের জন্য কথাও বলেছিলাম। জমিদার তাকে কাল থেকে কাজে ডেকেছেন। এরপর বিশ্বনাথ সেখান থেকে চলে যায়, আর আমি তো সারাদিন আমার নিজের কাজেই ব্যস্ত ছিলাম। আমি তো এখন কাজকাম করে বাড়ি ফিরছি। তাহলে আমি কিভাবে জানবো যে বিশ্বনাথ কোথায়? এই কথা শুনে বিশ্বনাথের স্ত্রী পারুল ভয় পেয়ে যায়। দাদা, বিশ্বনাথ তো এখনো বাড়ি ফিরে আসেনি। আমি বুঝতে পারছি না যে কি করব। দাদা, আমার না খুব ভয় করছে। চিন্তা করো না বোন, হয়তো সে অন্য কোথাও কাজের সন্ধান করছে এবং রাত বেশি হয়ে যাওয়ার জন্য বিশ্বনাথ সেখানেই রয়ে গেছে। আমার মনে হচ্ছে সে কাল সকালের মধ্যেই ফিরে আসবে। এতটুকু বলে হরিহর তার বাড়ির দিকে চলে যায়। বিশ্বনাথের স্ত্রী খুবই চিন্তিত ছিল, কিন্তু হরিহর তাকে বুঝিয়ে বলেছিল যে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে। তাই সে কোনোভাবে সকাল পর্যন্ত অপেক্ষা করলো, যেমন তেমন করে চিন্তায় রাতটা পার করলো। সকাল হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বনাথ এখনো বাড়ি ফিরে আসেনি। বিশ্বনাথের স্ত্রী এখন খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। সে হরিহরের বাড়িতে যায়। হরিহরদা, বিশ্বনাথ এখনো বাড়ি ফিরে আসেনি। জানি না সে এখন কোথায় আছে। সে কোনো বিপদে পড়ে যায়নি তো? হরিহর চিন্তিত হওয়ার ভান করে বলে ওঠে, চিন্তা করো না বোন, আমি এখনই যাচ্ছি এবং বিশ্বনাথকে খুঁজে নিয়ে আসছি। এতটুকু বলে হরিহর সেখান থেকে চলে যায় এবং বাজারে গিয়ে বসে পড়ে। বিশ্বনাথ আর কখনো ফিরে আসবে না বোন, তোমাকে সারা জীবন এমন করেই কাটাতে হবে। আমি কিছুক্ষণ এখানে বসে থাকি, পরে গিয়ে বলবো যে আমি বিশ্বনাথকে অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও মেলেনি। এরপর আমি সব সোনা বিক্রি করে অনেক টাকা উপার্জন করব এবং এই গ্রামের সবচেয়ে ধনী লোক হব। এখনো পর্যন্ত আমি আমার স্ত্রীকেও বলিনি। বাড়ি গিয়ে প্রথমে তাকেই বলবো। গতরাতে আমি চুপচাপ সেই সোনার মুদ্রাগুলো ঘরে রেখে এসেছি, কিন্তু যদি আমার স্ত্রীর চোখ সেই মুদ্রাগুলোর ওপরে পড়ে তাহলে সে হয়তো চিৎকার করে পুরো গ্রামকেই জানিয়ে দেবে। যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনই আমার যাওয়া উচিত। হরিহর সেখানে 1-2 ঘন্টা বিশ্রাম নেয় এবং তারপর বাড়ির দিকে রওনা হয়। সে খুব হতাশ হওয়ার ভান করে বিশ্বনাথের বাড়িতে যায় এবং পারুলকে ডাক দেয়, বোন, বাড়িতে আছো? একটু বাইরে বেরিয়ে এসো তো। বিশ্বনাথের স্ত্রী বাইরে আসে এবং সে তাকে বলে যে বিশ্বনাথকে অনেক খুঁজেছে কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। বোন, আমি বিশ্বনাথকে অনেক খুঁজেছি কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জানি না বিশ্বনাথ এখন কোথায় আছে।
ঠিক তখনই পারুলের পেছন থেকে বিশ্বনাথ সামনে আসে এবং বিশ্বনাথকে দেখে হরিহর ভয় পেয়ে যায়। আরে বিশ্বনাথ, তুমি এখানে কিভাবে? কেন দাদা, আমি আমার বাড়িতে থাকবো না তো আর কোথায় থাকবো? মনে হচ্ছে তুমি আমাকে এখানে দেখে একদমই খুশি হওনি। হরিহর বিশ্বনাথের কথায় কোনো উত্তর দেয় না। তার হৃদয় জোরে জোরে ধকধক করছিল, কারণ সে বিশ্বনাথকে দেখে খুবই অস্বস্তিতে পড়েছিল এবং সে খুব ভয়ও পেয়ে গেছিল। এই বিশ্বনাথ তো পারুল বোনকে সব কথা বলে দিয়েছে মনে হয়। হে ভগবান, এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার এখান থেকে যত দ্রুত চলে যাওয়া উচিত। দ্রুত বাড়ি গিয়ে সব সোনার মুদ্রা নিয়ে আমার স্ত্রীর সাথে কোথাও দূরে চলে যাব এবং তারপর এই বোকা কিছুই করতে পারবে না। কিন্তু বিশ্বনাথ এখনো পর্যন্ত তার স্ত্রীকে কিছুই বলেনি। হরিহর ও বিশ্বনাথ একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হরিহর কিছু না বলেই ভেজা বিড়ালের মতো চুপচাপ সেখান থেকে চলে যায়। হে ঈশ্বর, এখন আমি কি করব? এই বিশ্বনাথ তো বেঁচে গেল, কিন্তু সে বাঁচলো কিভাবে? সে তো সাঁতার কাটতেও জানতো না। সে বেঁচে থাকতে আমার জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। আমি আজই আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে দূরে চলে যাব। হরিহর এই সব কথাই ভাবছিল। ঠিক তখনই তার কলসির কথা মনে পড়ে। সে কলসিটি দেখার জন্য অন্য ঘরে চলে যায়। কলসিটির ভেতরে তাকাতেই দেখতে পাই সব সোনার মুদ্রা কালো পাথরে পরিণত হয়ে গেছে। হে বিধাতা, এ কি হয়ে গেল? আমার সব সোনা কোথায় গেল? সেই বিশ্বনাথ চুরি করে নিল না তো? বাবা, আপনি এখানে কিভাবে? তুই খুব বড় পাপী, এটা তোর শাস্তি। তুই নিজের বন্ধুর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস, হ্যাঁ? বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে গিয়েছিলাম বাবা। ক্ষমা তাদের করা যায় যারা ভুল করে, কিন্তু তুই তো পাপ করেছিস। দুষ্টু কথাকার, তুই নিজে একজন মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিস, আর এখন এটাই তোর শাস্তি। এতটুকু বলে বৃদ্ধ বাবা সেখান থেকে চলে যায়। হরিহর তার কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হয়। হরিহর তার কাছ থেকে সব কিছুই হারিয়ে ফেলে, যার সে স্বপ্ন দেখেছিল। অন্যদিকে বিশ্বনাথ মনে মনে নানা রকম চিন্তা ভাবনা করছিল। আমি কি করব? পারুলকে সব কথা বলা কি ঠিক হবে? যা আমার সাথে ঘটেছে, হরিহর আমার সাথে একদমই ভালো করেনি। কিন্তু আমি যদি পারুলকে সব বলি, তাহলে সে হরিহরকে পুলিশের হাতে তুলে দেবে এবং হরিহরকে বাকি জীবন জেলেই কাটাতে হবে। যদি এমন হয়, তাহলে হরিহর ও তার স্ত্রী সন্তানদের কি হবে? হরিহরের ভুলের শাস্তি তার পরিবারকে পেতে হবে। না না, তাদের বাড়িতে তো একমাত্র হরিহরই উপার্জন করে। আমি এমনটা করতে পারি না। কিন্তু হরিহর আমার সাথে একদমই ভালো করেনি। আমি আমার পরিবারের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, সে সব শেষ করে দিয়েছে এবং সব সোনা নিজেই নিয়ে গেছে। বিশ্বনাথ এই সব কথা ভাবছিল, ঠিক তখনই সেখানে বৃদ্ধ বাবা আবির্ভূত হন এবং বৃদ্ধ বাবাকে দেখে বিশ্বনাথ অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে কিভাবে? আর আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে জানলেন? বিশ্বনাথ বাবা, আমার সব জায়গার ঠিকানাই জানা আছে, আর আমি সব জায়গায় যেতে পারি। এতটুকু বলে বৃদ্ধ বাবা তার জাদু দিয়ে একটা কলসি নিয়ে আসেন। বাবা, এটা তো সেই কলসি, তাই না, যেটা আপনি আমাকে দিয়েছিলেন? হ্যাঁ বিশ্বনাথ বাবা, এটা সেই কলসি, আর এখন এটা শুধু তোমার। কিন্তু বাবা, এই কলসি তো হরিহরের কাছেই ছিল, তাই না? হরিহরের যা চাওয়া ছিল তা সে পেয়ে গেছে, আর তোমার যা হওয়া উচিত ছিল তা এখন তোমার হবে। তুমি এই কলসিটা তোমার কাছেই রাখো। বিশ্বনাথ যখন কলসির ভেতরে তাকায়, তখন সে দেখে কলসিটি সোনার মুদ্রায় ভরা। বাবা, এতে তো অনেক সোনার মুদ্রা আছে। এগুলো সব তোমার, এগুলো সাবধানে রাখবে। এতটা বলে বৃদ্ধ বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ গো, ইনি আবার কে ছিলেন এবং ইনি হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেলেন? আমিও তো জানি না। আমি তো একে সাধারণ মানুষ মনে করেছিলাম, কিন্তু মনে হচ্ছে ইনি কোনো ঈশ্বরের দূত ছিলেন যে আমাদের সাহায্য করতে এসেছিলেন। হ্যাঁ গো, এত সোনার মুদ্রা দিয়ে তো আমরা অনেক ধনী হয়ে যাব এবং আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ পারুল, তুমি ঠিক বলেছ। এবার আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করব, যেসব স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম।
সেই সব মুদ্রা বিক্রি করে বিশ্বনাথ একটি সুন্দর বাড়ি তৈরি করে এবং সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। প্রয়োজন পড়লে সে খুশি খুশি মনে গ্রামবাসীদের অনেক সাহায্য করে।